নমস্কার, আমি তুহিন। আপনারা দেখছেন ক্যালকলিং টিভি। আজকের এই প্রতিবেদনটি সকল ভারতীয়দের জন্য, সকল ভারতবাসীর জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে আমি আমার এই প্রতিবেদনটি দুটো প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আজকের সময়ে পুরুষ হয়ে জন্মানো কি অভিশাপ? একজন পুরুষ হওয়া কি অপরাধ আজকের সময়ে? ভারতীয় আইন ব্যবস্থা কি আজকের সময় ঠাট্টা হয়ে দাঁড়িয়েছে? এই প্রশ্ন শুধু আমার নয়, এই প্রশ্ন এই মুহূর্তে সকল দেশবাসী নিয়ে প্রশ্ন করছে এই মুহূর্তে। সম্প্রতি যে ধরনের ঘটনা ঘটেছে, আপনারা অনেকেই হয়তো এ বিষয় নিয়ে অবগত, অনেকেই হয়তো অবগত নন। আতুল সুভাষ নামে একজন ব্যক্তি বেঙ্গালুরু স্থিত, তিনি বেঙ্গালুরু থাকতেন। তিনি আত্মহত্যা করেছেন এবং তার আত্মহত্যার 1 ঘন্টা প্রায় 21 মিনিটের একটি ভিডিও পাবলিক ফোরামে আপলোড করে এবং 24 পাতার ডকুমেন্ট সহ, প্রুভেন ডকুমেন্ট নথি সহ সে আত্মহত্যা করেছে। সে বিষয়তে যাওয়ার আগে একটি কথা বলি। ভারতে নারী পুরুষ সমমর্যাদার কথা বলা হয়। এই নারী পুরুষ সমমর্যাদায় শুধু নারী নয়, পুরুষকেও আমরা পায়ে পা মিলিয়ে নারীদের জন্য লড়াই করতে দেখেছি এবং নারী পুরুষ সমমর্যাদার কথা বলতে আমরা দেখেছি। এই মুহূর্তে আমরা যখন নারী পুরুষ সমমর্যাদার কথা বলছি, ভারতীয় আইনি ব্যবস্থায় কি নারী পুরুষ সমান বিচার ব্যবস্থা রয়েছে? এ প্রশ্ন সকলের কাছেই আজকে হয়তো মাথাচাড়া দিয়ে উঠছে। এ প্রশ্ন আমাদেরকে আরো দৃঢ় করতে হবে, আরো আমাদের কণ্ঠস্বর দৃঢ় করতে হবে এই প্রশ্ন নিয়ে, যেন এ ধরনের ঘটনা আবারও চাপা পড়ে এ ধরনের ভুয়ো কেসের জালে পুরুষরা ফেসে যেন আরো অন্যান্য পুরুষদের প্রাণ না যায় এবং তারা আত্মহত্যা করতে বাধ্য না হয়ে পড়ে। আতুল সুভাষ তার বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পর তার স্ত্রীর তরফ থেকে তার উপর মাল্টিপল কেসেস দেওয়া হয় এবং মাসিক কিছু অঙ্কের টাকা তার কাছে দাবি করা হয় দেওয়ার জন্য, যার চাপে দিনের পর দিন তার উপর চাপ সৃষ্টি হওয়ার পর সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। সে বিষয়টি জানানোর আগে আপনাদের বলি, এই বিষয়গুলোতে যখন একটি পুরুষ ফেসে যায় এবং একটি পুরুষের সামনে বিবাহর পর একটি পুরুষের সামনে এই ধরনের চ্যালেঞ্জেস গুলো সামনে আসে, ইনিশিয়াল স্টেজে কি কি পদক্ষেপগুলো একজন পুরুষের নেওয়া উচিত সে বিষয়ে আমরা কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেটের সাথে কথা বলেছি। উনি বলেছেন, যখন এ ধরনের ভুয়ো মামলা একজন পুরুষের উপর করা হয়, তখন ঠিক সেই মুহূর্তে একজন পুরুষের ওই ধরনের ভুয়ো মামলা মোকদ্দমা থেকে বাঁচার জন্য ঠিক কি কি বিষয়গুলো, কি কি পদক্ষেপগুলো নেওয়া উচিত, কি বিষয়গুলো খেয়াল রাখা উচিত, সে বিষয়ে উনি আমাদের বলেছেন। সেটা আপনাদের দেখাবো। এবং তার আগে আপনারা যারা জানেন না এই আতুল সুভাষের কেস সম্পর্কে এবং যারা অবগত নয় উনি কেন আত্মহত্যা করেছেন এবং আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, সে বিষয়ে আপনাদের একটু জানাবো। আতুল সুভাষ মৃত্যুর আগে যখন 1 ঘন্টা 21 মিনিটের একটি ভিডিও বানায় এবং পাবলিক ফোরামে সেটি আপলোড করে এবং 24 পাতার একটি নথি লিখে যায় তার মৃত্যুর আগে, তখন তার শেষ ভিডিওটি বিভিন্ন সামাজিক মাধ্যমে আপলোড করার সময় সে শেষ কথা লেখে, "The ATM will be permanently closed." অর্থাৎ তার বক্তব্য, ভারতীয় বিচার ব্যবস্থা তাকে শুধু একটি এটিএম বানিয়ে রেখে দিয়েছিল, যার শুধু কাজ ছিল মাস শেষে টাকা দিয়ে যাওয়া, আর জীবনের সবকিছুই তার শেষ হয়ে গিয়েছিল, যার জন্য সে তার প্রাণ নিতে বাধ্য হয়। এই মুহূর্তে ঘটনা দেখে একটি কথা না বললেই নয়, দিস ইজ আ প্রসেস অফ লিগ্যাল জেনোসাইড অফ মেন ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতে পুরুষদের আইনিভাবে গণহত্যা। এবার আপনাদের আতুলের স্টোরি সম্পর্কে একটু বলবো। 2019 সালে আতুল, যে বেঙ্গালুরু স্থিত ছিল, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, 2019 সালে আতুল একটি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট থেকে বিবাহ করে। তার 1 বছর পর তার একটি সন্তান হয় এবং তারপরে আতুলের স্ত্রীর পরিবারের তরফ থেকে আতুলের কাছে টাকার দাবি করতে থাকে তারা, এবং এই দাবি দিনের পর দিন বাড়তেই থাকে। তবে শুধু এই টাকার দাবি 1000-2000 টাকা নয়, সেটা লাখ টাকায়, লক্ষ টাকা দাবি করা হয় আতুলের কাছে প্রতি মাসে তাদেরকে দেওয়ার জন্য। শেষ সময়ে এসে আতুল যখন এই বিষয়টি নিয়ে আর রাজি নয় এবং টাকা দিতে সে বারণ করে দেয়, তখন আতুলের স্ত্রী তার বেঙ্গালুরুর ঘর ছেড়ে তার পরিবারের কাছে, তার বাপের বাড়িতে চলে যায় এবং আতুলের উপর 9টি কেস করে। সে 9টি কেসের মধ্যে কিছু না বললেই নয়, সেটা হচ্ছে অ্যাটেম্পট টু মার্ডার,
আনন্যাচারাল সেক্স এবং ডাউরি অর্থাৎ পণ প্রথা, পণ নেওয়া, যে বিষয় নিয়ে আমরা সবাই জানি। ভারতীয় সংবিধানে, ভারতীয় আইনে আইপিসি 498A এটি মহিলাদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ এবং খুব পাওয়ারফুল একটি আইন, যার ছত্রছায়ায় কিন্তু নারীরা তাদের বহু এরকম জাস্টিস পেয়েছে এবং এই একটি এত পাওয়ারফুল শক্তিশালী আইনের পেছনে, আইনের ছায়ার নিচে কিন্তু মহিলারা মিসইউজও করছে এই আইনের। আতুলের কেসের ক্ষেত্রেও আমরা তাই দেখতে পেয়েছি। তারপর আতুলের কেসটি যখন কোর্টে ওঠে, বেঙ্গালুরুর থেকে বাইরে কোনো একটি কোর্টে আতুলের স্ত্রী কেস ফাইল করে, ডাইভোর্স কেস ফাইল করে এবং মাল্টিপল, এই যে 9টি কেস বললাম, এই 9টি কেস সে কোর্টে ফাইল করে। আতুলের স্ত্রীর তরফ থেকে আতুলের কাছে বলা হয় যে 1 কোটি টাকা দেওয়ার জন্য এবং 1 কোটি টাকা দিয়ে কেসটি ডিসমিস করার জন্য। এবং আতুল যখন ভারতীয় আইনি ব্যবস্থার উপর দৃঢ় বিশ্বাস রেখে, আইনি ব্যবস্থার মর্যাদা রেখে লড়াই করার জন্য এগিয়ে যায় এবং ভাবে যে আমার কাছে প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থার নথিপত্র রয়েছে, আমি নির্দোষ, আমার কাছে সব ধরনের প্রমাণপত্র রয়েছে, আমি ভারতীয় আইনি ব্যবস্থায় লড়াই করব এবং লড়াই করে আমি এই মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে আসব, তখন সে বলে 1 কোটি টাকা দেবে না, কিন্তু সে কোর্টে গিয়ে লড়াই করবে। সেই বিশ্বাস, সেই আশ্বাস রেখে সে কোর্টে গিয়ে এক জাজের সাথে কথা বলে, যার নাম রীতা কৌশিক, এবং জাজের কাছে গিয়ে সমস্ত নথি প্রমাণপত্র দেখিয়ে সে জাজকে বলে আমি নির্দোষ। জাজের কাছে গিয়ে কথাটি বলেন এবং আপনারা বিস্মিত হবেন জাজের উত্তর শুনে। সে মুহূর্তে জাজ আতুলের কাছে কি বলে, সে মুহূর্তে জাজ আতুলের কাছে বলে 5 লক্ষ টাকা ডিমান্ড করে, 5 লক্ষ টাকা দাবি করে বলে যে আমাকে 5 লক্ষ টাকা দাও, 5 লক্ষ টাকা দিলে আমি এই কেসটি এখানেই স্থগিত করে দেবো, ডিসমিস করে দেবো এবং তুমি রেহাই পেয়ে যাবে এই ধরনের কেস থেকে। সে কথা শুনে আতুল নিজেই বিস্মিত হয়ে ওঠে। যা আতুল মৃত্যুর আগে 1 ঘন্টা 21 মিনিটের ওই ভিডিওতে আতুল নিজের মুখেই এই সকল কথা বলে গেছে। সে সকল কথাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আতুল তখন বিস্মিত হয়ে যায় এবং আবারও শিক্ষিত ছেলে, পড়ালেখা জানার ছেলে, ভারতীয় আইনি ব্যবস্থার উপর অগাধ বিশ্বাস রেখে সে আবারও লড়াই করার পথে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত আজ তার কি হাল সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি, সেটা আমরা সকলের সামনে। সত্যের পথে লড়াই করতে করতে, এই কারাপ্টেড সিস্টেমের সাথে লড়াই করতে করতে আজকে একটি ছেলে তার প্রাণ দিতে বাধ্য হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা যদি প্রশ্ন করি এই ধরনের যে মহিলাদের কাছে, ভারতের মহিলাদের কাছে যে ধরনের আইন রয়েছে, যেমন আইপিসি 498A, এ ধরনের ভুয়ো কেস থেকে বাঁচার জন্য পুরুষদের জন্য ঠিক কি আইনি ব্যবস্থা রয়েছে, এই প্রশ্নটা আমরা যদি করি, এই প্রশ্নের উত্তর না। পুরুষদের কাছে কোনো আইনি ব্যবস্থা নেই এ ধরনের মিথ্যে মামলা মোকদ্দমার থেকে বাঁচার জন্য। এখনো অবধি ভারতের আইনি ব্যবস্থায় এই ধরনের পুরুষদের জন্য কোনো আইন নেই। কিন্তু তাও মনে প্রশ্ন আসে, যদি এই ধরনের বিবাহর পর এই ধরনের মামলা মোকদ্দমায় ছেলেরা ফেঁসে যায়, পুরুষরা ফেঁসে যায়, তাহলে ইনিশিয়াল স্টেজে তাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত, সে বিষয়ে আমাদের জানিয়েছে কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট আমাদের সঙ্গে ছিলেন। উনি আমাদের জানিয়েছে, উনি কি বলেছে সে বিষয়ে একটু আপনাদের দেখাবো, দেখুন। তো আপনার কাছে জানতে চাইবো যে আইপিসি 498A এই বিষয়টা সম্পর্কে আপনি যদি কিছু বলেন। দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে সেকশন 498A আইপিসি ইমপ্লিমেন্ট করা হয়েছিল বিবাহিত মহিলাদের একটি সেফগার্ড দেওয়ার জন্য। কারণ যেই সময় ইন্ডিয়ান পেনাল কোড হয়েছিল সেই সময়, এখনো আমরা একটা প্যাট্রিয়টিক কান্ট্রিতে রয়েছি, বাট তখন এই বিষয়টি ভীষণ রকম ভাবে জরুরি ছিল, কারণ মেয়েরা অনেক অনেক দিক থেকে অনেক ভাবে ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাসল্টের শিকার হতো। কিন্তু এটার বেশ কয়েক বছর পর থেকে যেটা হতে শুরু করে, সেফগার্ডটাকেই মেয়েরা একটা মিসলিড করে। এবং আপনি যদি দেখেন, ভারতবর্ষে 100% ওমেন ক্রুয়েলটি কেসে 95%ই ফলস কেস হয়। মানে সেটা আইপিসি 498A এর ছত্রছায়ায় একদম। আচ্ছা, মানে মেন্টাল বা ফিজিক্যাল ক্রুয়েলটি না হলেও একটি মেয়ে যে না আমার কাছে তো এই সেকশনটি রয়েছে, আই ক্যান ইউজ ইট এগেইনস্ট মাই স্পাউসেস। প্রথমত একজন পুরুষের উপর এ ধরনের মামলা মোকদ্দমা যদি করা হয়, সেই মুহূর্তে সেই পুরুষটির কি করা উচিত? আর কোন আইন কি আদৌ আছে নিজেকে ডিফেন্ড করার জন্য একটি পুরুষের, এরকম যদি মামলা মোকদ্দমা করা হয়, ভুয়ো মামলা মোকদ্দমা করা হয় একজন পুরুষের উপর? আমি বেসিক কিছু জিনিস বলে দিতে পারি। ধরুন আপনার এগেইনস্টে আজকে একটি
ফিজিক্যাল ক্রুয়েলটির কেস করলো আপনার ওয়াইফ। তো আমি যেটা অলরেডি বলে ফেলেছি, যেটা এখন বেইলেবল হয়ে গেছে এবং এটার জন্য প্রমাণ সাপেক্ষ দিয়েই তারপরে একজন মানুষকে অ্যারেস্ট করা সম্ভব, তার আগে অবধি নয়। তো সেই ক্ষেত্রে 498 এখন সেকশন 85 অফ বিএনএস হয়ে গেছে। মানে এই ক্ষেত্রে পুরুষের কাছে কোনো আইন নেই যেটা দিয়ে 498 এ কে ডিফেন্ড করা যায়, রাইট? আপাতত নেই। ডিফেন্ড করা বলতে আপনি নিজের সাইড অফ স্টোরিটা বলতে পারেন বিফোর দি লার্নেড কোর্ট, যে না বিষয়টা এটা নয়, এটা আমার কাছে এই প্রমাণ আছে, আমি এটা দেখাতে পারি, এটাই আপনার ডিফেন্স। আচ্ছা, আপনি পাল্টা তো একটা কেসের এগেইনস্ট একটা কেস কাউন্টার করতে পারেন না। আচ্ছা, আর আরেকটি ছোট প্রশ্ন করব, সেটা হচ্ছে এ ধরনের কেসে কিন্তু বাচ্চাদের জয়েন্ট কাস্টাডি দেওয়া হয় না। না না না, সেটা কি, মানে আপনি একজন অ্যাডভোকেট, সেটা আপনার দৃষ্টান্তে কি মনে হয়, মানে এটা কি ভারতীয় সংবিধানে কোনো রকমের পরিবর্তন আনা উচিত? যেন, কারণ একজন বাবারও তো ইচ্ছা থাকে তার ছেলেকে সেটা রয়েছে সংবিধানে, অবশ্যই এটা রয়েছে। দেখুন, চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট বলে হচ্ছে দি এজ অফ দি চাইল্ড, মানে 6 বছর বয়স অবধি বাচ্চাকে মায়ের কাস্টাডিতে রাখতে হবে, দ্যাট ইজ ম্যান্ডেটরি। 6 বছর থেকে 6 বছর বয়স অবধি। আচ্ছা, একটি বাচ্চা 6 বছর বয়স অবধি তার কাস্টাডি তার মায়ের কাছেই থাকবে, নো ম্যাটার হোয়াট। আফটার 6 years the father can claim his child before the learned court। আচ্ছা, তারপর বাচ্চা ফেরতে একটা মামলা হয়। আচ্ছা, হ্যাঁ। সেক্ষেত্রেও কি মানে পুরুষদের চান্সেসটা কোথাও কম রয়েছে? না, এই ক্ষেত্রে চান্সেস কম রয়েছে আমি বলবো না, এই ক্ষেত্রে ছেলেদের চান্সেস কিছুটা বেশিই থাকে, কারণ অ্যাজ উই অল নো কি একটি মেয়ের একটি কাজ না করলেও হয়, বাট একটি ছেলের রুজি রোজগার থাকাটা ইজ ম্যান্ডেটরি ইন দিস সোসাইটি। তো সেই ক্ষেত্রে যদি এরকম সিচুয়েশন আসে, সার্কামস্ট্যান্সেস আসে যে না আপনি ক্লিন রয়েছেন, আপনি একটা হ্যান্ডসাম মানি ইনকাম করছেন, আপনার ওয়েলবিং ভালো কম্পেয়ার টু ইওর ওয়াইফ, সেই ক্ষেত্রে কোর্ট কিন্তু আপনার দিকেই জাজমেন্ট দেওয়ার মূল্যটা রাখে বেশি। আচ্ছা, আপনি যখন এই কথাটা বললেন, আপনার একটি কথা রেজ ধরে আমি আরেকটি প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে আপনি বললেন যে একজন পুরুষ যদি হ্যান্ডসাম মানি ইনকাম করে তাহলে তাকে বাচ্চার কাস্টাডি দিতে চায় বা তার একটা পসিবিলিটি বেড়ে যায়। সেক্ষেত্রে যদি ডাইভোর্স হওয়ার পর একজন পুরুষের তুলনায় মহিলা যদি বেশি ইনকাম করে, সেক্ষেত্রে কি পুরুষও, মানে মাসের শেষে মহিলারা যেরকম মাসের শেষে একটি টাকার পরিমাণের জন্য ওরা বলে যে আমার চলাফেরার জন্য এই টাকাটা প্রয়োজন, সেটা হাজবেন্ডকে দিতে হবে, সেক্ষেত্রে কি পুরুষদের জন্য পুরুষরাও সেটা ক্লেম করতে পারে? না না, কখনোই একজন হাজবেন্ড ওয়াইফের কাছে মেইনটেনেন্স ক্লেম করতে পারে না। সেটা যদি ওয়াইফ তার থেকে বেশি ইনকামও করে সেক্ষেত্রেও পারবে না? সেক্ষেত্রেও পারবে না। আচ্ছা, বিকজ উই লিভস ইন আ প্যাট্রিয়টিক কান্ট্রি। তো শেষে একটি প্রশ্ন থাকবে, এ ধরনের কেস থেকে আমাদের দেশ কি আদৌ কোনো শিক্ষা নেবে? কোনো পরিবর্তন ঘটবে আমাদের দেশে, নাকি আতুলের মতোই এমন একের পর এক পুরুষদের প্রাণ যাবে এবং আত্মহত্যার পথে এগিয়ে যাবে তারা? তাই শুধু আমার নয়, আমার, আপনার, নারী পুরুষ সকলেরই প্রশ্ন তুলতে হবে। আমাদের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ কিনা এবং এই ভিডিও থেকে আপনারাও কিছু নতুন তথ্য জানতে পেরেছেন কিনা সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাবেন এবং কমেন্ট করে আমাদের প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে সে বিষয়ে আমাদের জানাবেন। এবং আরো কি কি বিষয়ের উপর আমরা আপনাদের জন্য প্রতিবেদন নিয়ে আসতে পারি সে বিষয়ে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। আপনারা দেখতে থাকুন ক্যালকলিং টিভি।